আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মিয়ানমার থেকে স্থলপথে বেড়েছে ইয়াবা পাচার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দিতে বদলাচ্ছে রুট। প্রযুক্তির অপ্রতুলতায় অসহায় বিজিবি। আমাদের কিছু লিমিটেশনস আছে। এট এ টাইম আমরা সমস্ত জায়গায় আমরা লোক দিয়ে রাখতে পারছি না। আত্মসমর্পণের পর দুর্নীতির মামলায় ডিআইজি প্রিজন পার্থ গোপাল কারাগারে তথ্য গোপন করে নিম্ন আদালত থেকে জামিন নিয়েছিলেন তিনি। স্কুল কলেজে এখন করোনা সংক্রমণের শঙ্কা নেই মনে করেন শিক্ষামন্ত্রী। জটলা না করে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ। নিরাপত্তা পরিষদ সদস্যরা একমত না হওয়ায় সমাধান হচ্ছে না রোহিঙ্গা সংকটের, বললেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনার আহ্বান। মানিকগঞ্জে সাঙ্গ হল কথিত সাধু বাবার কেরামতি। স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা চুরির ঘটনায় গ্রেফতার বাচ্চু প্রধান। প্রতারণায় তার পেশায় জানালো পুলিশ। সে কারণে মিস্ত্রিটা দিয়ে মাটি দিয়া আর ওই যে কেমিক্যাল দিয়ে আগুনটা ধরে যে কাগজ এই বিশেষ তারা একটি এলাকায় এসে ঘোরাফেরা করে সেই এলাকার ব্যক্তিবর্গ সম্পর্কে কিছু না কিছু ধারণা করে নেয়। প্রবাসী আয়ে ছন্দপতন। অর্থ বছরের শুরু থেকেই কমছে রেমিটেন্সের পরিমাণ। কর্মসংস্থান কমে যাওয়ার প্রভাব বলছেন বিশ্লেষকরা। আরব আমিরাতে আজ থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। কোয়ারেন্টাইন শেষে কলকাতার অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। I hope KKR will rock in second phase of this tournament. দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আর খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার জানাবো পুরো খবর। প্রতিদিনই রুট ও কৌশল পাল্টাচ্ছে ইয়াবা কারবারিরা। মিয়ানমার থেকে নৌপথের পরিবর্তে স্থলপথে বেড়েছে পাচার। গেল এক বছরে টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, সিলেট ও সাতক্ষীরা স্থলপথে ইয়াবার পাচার বেড়েছে প্রায় দ্বিগুণ। সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকা ও প্রযুক্তির অপ্রতুলতার সুযোগ নিচ্ছে বলে মনে করে বিজিবি। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন মরণ নেশার পাচার রোধে সমন্বিত কার্যক্রম দরকার। ইয়াবা পাচার নিয়ে রিয়াজ রাহানের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয়টি। ছবি তুলেছেন মেহেদি মিরাজ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তে প্রায় 30 বছরের বাস এই ব্যক্তির। নিজের পরিচয় দিতে চান না। তিনি জানালেন কিভাবে সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে ইয়াবার চালান। বিভিন্ন বন্ধুত্ব সুরাই মতে পাহাড়ি মতে রাস্তা হাঁড়া নাই বর্ডার বিজিবি আর যেটা জিরিমানের বিজিবি যাই না পারি সরা নালি নালা ধরনের রাস্তা নেই। একটা সময় নাফ নদী দিয়ে টেকনাফে খালাস হতো ইয়াবার চালান, কখনো ট্রলারে করে সাগর পথে কক্সবাজারের কোনো স্থানে। কিন্তু সময় ভেদে পাল্টায় পাচারের রুট। এখন স্থলপথকেই বেশি নিরাপদ ভাবছে পাচারকারীরা। পরিসংখ্যান বলছে গেল এক বছরে শুধু বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন আটক করেছে 57 লাখেরও বেশি ইয়াবা। এ সময়ে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে 15 জন। মিয়ানমার অংশের ডেকুবনিয়া, মিরুল্লা, নাগপুর সহ অন্তত 10টি এলাকা থেকে বাংলাদেশের হোয়াইকং, পালংখালী, ঘুমদুম সহ 8টি পয়েন্টে দিয়ে ঢুকছে ইয়াবা। মায়ানমার প্রান্তে কিন্তু কাঁটাতারে বেড়া রয়েছে। কাঁটাতারে বেড়াগুলো বিভিন্ন জায়গায় তারা কাটার ইউজ করে ঢুকে যায়। আমাদের কিছু লিমিটেশনস আছে। এট এ টাইম আমরা সমস্ত জায়গায় আমরা লোক দিয়ে রাখতে পারছি না। ওদের সমস্ত এলাকায় তারা সোর্স বা লাইনম্যান নিয়োগ করে থাকে, যারা দৈনিক বা মাসিক ভিত্তিতে তাদের কাছ থেকে টাকা পায়, চোরাচালানিদের কাছ থেকে বা মাদক কারবারিদের কাছ থেকে। পাচারকারীদের আরেকটি পছন্দের রুট ভারতের মিজোরাম ও মেঘালয় দিয়ে 3 পার্বত্য জেলা এবং সিলেট ও সাতক্ষীরা। এছাড়া নৌপথে অনেকে ভোলা, বরিশালের বিভিন্ন পয়েন্টে চালান খালাস করা নিরাপদ মনে করে। সমুদ্রপথে বেশ কিছু চালান ধরেছিলাম, তখন তাদের কাছে যখন আমরা জানতে চাইলাম যে তাদের ডেস্টিনেশনটা কোথায় ছিল, তখন তারা আমাদের কাছে স্বীকার করলো যে তারা আসলে এই মাদকটা নিয়ে কক্সবাজারে আসতো না, তারা ডিপ সি দিয়ে তারা চলে যেত হচ্ছে পটুয়াখালী এবং বরিশালের বিভিন্ন জায়গায়। সেখান থেকে সাবসিকুয়েন্টলি আবার ধরেন বরিশালের বিভিন্ন যে বাস, লঞ্চের মাধ্যমে ঢাকা শহরে যেখানে যাওয়ার সেখানে চলে যেত জিনিস। ভয়াবহ এই মাদককে তাহলে রোধ করা যায় কিভাবে? বিশ্লেষকরা বলছেন সমাধানের পথ খুঁজতে হবে দীর্ঘমেয়াদে ও কার্যকরভাবে। অভিযানকে অব্যাহত রাখতে হবে
এবং সেই অভিযানকে আরো কেয়ারফুলি ডিজাইন করতে হবে, যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা পরিস্থিতি সামনে এগিয়ে নিয়ে যাবে যেন কোনো বিচ্যুতি না ঘটে। এটা আমাদেরকে কেয়ারফুলি চিন্তা করতে হবে। আমাদের কর্মকর্তারা জানান, নানামুখী চাপেও ইয়াবা পাচার রোধে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয় মিয়ানমার। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের এই যে সীমান্ত, সেখানে মিয়ানমার অংশে পুরোটিতে কাঁটাতারের বেড়া দেওয়া, আর বাংলাদেশের অংশে শুধুমাত্র সীমানা পিলার। তাই কর্মকর্তারা বলছেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইট সহ স্মার্ট প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, তাহলে ইয়াবার যে চোরাচালান সেটি অনেকাংশেই রোধ করা সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঘুমধুম, নাখ্যাংছড়ি, বান্দরবান। দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্টের নির্দেশে সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এ আত্মসমর্পণ করেন তিনি। এর আগে গত 2 সেপ্টেম্বর 80 লাখ টাকা সহ হাতে নাতে গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত করা হয় তাকে। তথ্য গোপন করে নিম্ন আদালত থেকে জামিন নেন পার্থ গোপাল। পরে নিম্ন আদালতে দেওয়া জামিন বাতিল করে 20 সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়। যে ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, তাতে স্কুল কলেজে নতুন করে করোনা সংক্রমণের শঙ্কা নেই, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে মন্ত্রী বলেন, নানা কারণে অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেন। এক্ষেত্রে তাদেরকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। হয়তো প্রস্তুতি আরো ভালো, তবে আমি আশা করব যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী, অনেক শিক্ষক, তারা তো এখন সবাই আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে কোনো জায়গায় কোনো সংক্রমণ ছড়াবার আশঙ্কা এখন পর্যন্ত মনে হয়নি, কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে। আমি আশা করব অভিভাবকরা আরেকটু সচেতন হবেন, বিশেষ করে মায়েরা যারা সন্তানদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাইরে বসে থাকেন। রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, রাজনৈতিকও বটে। নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রাজনৈতিক সমাধান হচ্ছে না, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব সংলাপে তিনি এ মন্তব্য করেন। বলে, রোহিঙ্গা ইস্যুকে বিশ্ব সম্প্রদায়ের নজরে রাখা বাংলাদেশের দায়িত্ব। রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেওয়ার বিষয়ে বিশ্ব ব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি। ভাষান্তরে জাতিসংঘ যুক্ত হবার সমঝোতা স্মারক চূড়ান্ত, দ্রুতই স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মিয়া সেপ্পো। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে জাতিসংঘ স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি। There is a lot of dialogue, including with the deputies in DC, because this global policy is not, as I said, the situation is very different from one refugee hosting country to another, and some parts of that global policy does not necessarily tally well with the policies in Bangladesh. পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 39 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 21 নভেম্বর ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত মহানগরের বিশেষ ট্রাইব্যুনাল 5-এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত এই আদেশ দেন। এদিন মামলার আসামি তানভীর আদিল বাবু ও শফিউল বাড়ি বাবু সহ 3 জন মারা যাওয়ায় একটি পিটিশন দাখিল করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত। এর আগে শুনানির জন্য সকালে ফখরুল সহ অপর আসামিরা আদালতে উপস্থিত হন। 2015 সালের 6 জানুয়ারি রাজধানী পল্টনে নির্বাচন পরবর্তী সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ 39 জনের বিরুদ্ধে পল্টন থানায় উপপরিদর্শক মামলাটি দায়ের করেন। নিয়ম হলো জামিনে মুক্ত আদালতকে যেমন আসামিকে যেমন স্বেচ্ছায় আদালতে হাজির থাকতে হয় এবং জেলে আসামিকে আদালতে উপস্থাপন করতে হয়। এই দুইটা না হলে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠান সম্ভব হয় না। সেই কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে মামলায় তিনি এসেছিলেন হাজিরা দিতে, সেই মামলার চার্জ গঠন শুনানি অনুষ্ঠিত হতে পারে নাই। টেলিফোনে আড়ি পাতা বন্ধে করা রিটের শুনানি পিছিয়ে 29 সেপ্টেম্বর ধার্য করেছেন হাইকোর্ট। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। হাইকোর্টে আছেন সহকর্মী লাভলি বিথি, যাচ্ছি তার কাছে। বিথি, আড়ি পাতা বন্ধ করা রিট নিয়ে কি বলেছেন আদালত?
রবিন, আজকে আসলে খুব বেশি বক্তব্য কিন্তু আদালত দেননি। আর রিটকারী আইনজীবীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে বিটিআরসিতে এই ধরনের সুযোগ আছে, এই ধরনের আইন আছে যে কেউ যদি সরাসরি অভিযোগ না করে অন্য কেউ যদি এসে আড়ি পাতে নিয়ে যদি অভিযোগ করে জনকল্যাণে, সেক্ষেত্রে কিন্তু সেই অভিযোগটি বা আইনি প্রক্রিয়া কিন্তু চলবে। আর রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আজকে তেমন কিছু বলা হয়নি, তার কারণ মূলত আজকে আদেশটি দেওয়ার কথা ছিল, কিন্তু এই আদেশটি 29 তারিখ পেছানো হয়েছে। তার কারণ হচ্ছে অ্যাটর্নি জেনারেল ওই দিন বক্তব্য দিবেন, এই ধরনের একটা আবেদন আদালতের কাছে করা হয়েছে। তখন আদালত সময় দিয়ে অ্যাটর্নি জেনারেলকে তার বক্তব্য শোনার জন্য 29 তারিখ আদেশের দিন, ওই দিন আজ শুনানিও হবে, ওই দিনে আদেশ দেবে, এই ধরনের আদেশ দিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে গত 13 সেপ্টেম্বর এই সহকর্মী লাভলিউথি যোগ দিয়েছিলেন উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে। বান্দরবানে পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই সময় গাড়ি খাদে পড়ে আহত হয়েছেন দুজন। শনিবার বিকেলে সদর উপজেলার রাঙামাটি সদরের ডাকবাংলো রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগালেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এই সময় চাকায় গুলি লাগলে গাড়িটি খাদে পড়ে যায়। আহত হয় 2 কিশোরী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এবং কী কারণে গুলি চালিয়েছে তা জানা যায়নি। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফু দিলেই কাগজে ধরে যায় আগুন, আয় আয় বলে ডাকলেই চলে আসে প্রসাদ, পথের মাটিও হয়ে যায় সুস্বাদু মিষ্টি। এমন কথাই সাধারণ মানুষকে বিশ্বাস করাতেন এক কথিত সাধু বাবা। মূলত মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বাড়ির স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা চুরি করাই তার মূল পেশা। সম্প্রতি মানিকগঞ্জে এক পরিবারের 6 জনকে অচেতন করে মালামাল নিয়ে পালায় প্রতারক বাচ্চু প্রধান, তবে শেষ রক্ষা হয়নি। মিশা কারণে মিষ্টিটা দিই মাটি দিয়া, আর ওই যে কেমিক্যাল দিয়ে আগুনটা ধরে দিয়ে কাগজ, এই বিশ্বাস হয়েছে। সাধু বাবার ছদ্মবেশে টার্গেটকৃত এলাকায় যান প্রতারক বাচ্চু প্রধান, দেখান নানা কেরামতি, ফু দিয়ে আগুন ধরিয়ে দেন কাগজে। তার ফুয়ে পথের মাটিও হয় নাকি মিষ্টি, চোখের ভেলকিতে আনতে পারেন গায়েবী প্রসাদ। সরল বিশ্বাসে কেউ বাড়িতে আশ্রয় দিলেই ঘটে সর্বনাশ। ঘুমের ওষুধ খাওয়াইছি, এরপরে খাওয়ানোর পরে আর ঘুমিয়ে পড়ছে। এরপরে আমি এখন মোবাইল আর কানের এক ছোটো জিনিস লিয়ে গেছি গিয়া। মূলত কেমিক্যালের সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে এমন ভেলকি দেখান বাচ্চু প্রধান। সুযোগ বুঝে প্রসাদের সাথে ঘুমের ওষুধ খাইয়ে লুটে নেন স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা। সম্প্রতি মানিকগঞ্জ শহরের আন্ধারমানিক এলাকায় ঘটে এমন ঘটনা। দেখলাম শরীরে ময়লা, অথচ তার শরীর দিয়ে আছে সুগন্ধি বের হচ্ছে, তাহলে তো সে অবশ্যই তাহলে অনেক আধ্যাত্মিক জগতের লোক হবে। ও একটা কাগজের ভিতরে একটু উঁচা করে ধরে একটু আগুন নাকি এই মুছরায় ফসকে একটু আগুন ধরে, এরকম বিশ্বাস। পূর্ণিমার দিন 12টার সময় মাঝরাত্রে র্যাংটা খুলবার কইছে, সেই র্যাংটির মধ্যে সোনার তলা হইব। সোনার তলা দা আমরা বিরাট বড় লোক 6 তলা বিল্ডিং করুম। শুধু মানিকগঞ্জ নয়, দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে চুরির ঘটনা ঘটিয়েছে কথিত সাধু বাচ্চু, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রামের বাড়ি চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একটি এলাকায় এসে কিছুদিন ঘোরাফেরা করে সেই এলাকার ব্যক্তিবর্গ সম্পর্কে কিছু না কিছু ধারণা করে নেয়। অনেক সময় তারা মুখের উপর হুট করে বলে ফেলে, তখন মানুষের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়, বা কিছু অলৌকিক জিনিস বা জাদু ম্যাজিক তারা দেখাতে পারে, যে ম্যাজিকগুলো দেখেও মানুষের ভিতরে একটা বিশ্বাস হয় যে না, এই লোকটা নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে তার। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি বাড়িতে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ পুলিশের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিক। বলতে যাচ্ছে গাজীপুর সিটি এলাকা চলছে সড়ক উন্নয়নের কর্মযজ্ঞ। মহাসড়কের যানজট এড়াতে বিকল্প হিসেবে বাইপাস সড়কের উদ্যোগ নিয়েছেন মেয়র। 8টি জোনে তৈরি হচ্ছে 750 কিলোমিটার সড়ক। মেয়র বলছেন, এতে ভোগান্তির অবসান হবে, বাড়বে আঞ্চলিক যোগাযোগও। এ যেন সড়ক উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ। পাল্টে যাচ্ছে গাজীপুর সিটি এলাকা। বিআরটি প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরেই যানজট নিত্যসঙ্গী গাজীপুরের মহাসড়কে, তাই ভোগান্তি নিরসনে উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র। মহাসড়কে যানবাহনের চাপ কমাতে বিকল্প হিসেবে বাইপাস সড়ক করা হচ্ছে। সিটি এলাকার 8টি জোনে তৈরি হচ্ছে 750 কিলোমিটার এসব সড়ক। এর মধ্যে টঙ্গী বনমালা সড়কের কাজ শেষ হয়েছে। এগুলো সবই ব্যক্তি মালিকানা জায়গা, মানুষ যেন কষ্ট না করে, ভবিষ্যৎ যেন পরিকল্পিতভাবে শহর করা যায়,
এবং আমরা প্রত্যেকটি রাস্তার পাশে গাছ লাগিয়ে দিচ্ছি, মানুষ যেন ছায়া পায়, অক্সিজেন পায়। পরিকল্পিত শহর করার জন্য আমরা চেষ্টা করছি। মেয়র বলছেন বিভিন্ন প্যাকেজের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে কাজ। সড়কগুলো চালু হলে কমবে দূরত্ব, বাড়বে আঞ্চলিক যোগাযোগ, সাথে ভোগান্তির অবসান তো ঘটবেই। ৩১,০০০ বাড়িঘর মানুষ সরিয়ে দিয়েছে নিজ উদ্যোগে নিয়ে। আমি সেই জন্য নগরবাসীকে ধন্যবাদ দিয়েছি। তাদের জন্য এই শহরে তাদের বসবাসের জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুতি নিয়ে অলরেডি সব কাজ চলমান হিসাবে রেখেছি। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে খুশি সাধারণ মানুষ। রাস্তা হাঁটতে গেলে উষ্টকে পড়তাম, এখন তো মনে করেন গাজীপুর সিটিতে এইটা এখন একটা রাজধানী হয়ে গেছে। বাতর রাস্তা ছিল, ওখানে সুন্দর রাস্তা হয়েছে। এই রাস্তা দিয়ে আপনার কালীগঞ্জ, জয়দেবপুর সদর, ময়মনসিংহের লোকজন, পুবাইলের লোকজন, সমস্ত লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে। এরই মধ্যে সড়কের ৮০% কাজ শেষ হয়েছে। 2022 সালের শেষ দিকে প্রকল্প সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। একটু গাজীপুরে যেতে চাই, সহকর্মী পলাশ প্রধান যোগ দিচ্ছেন। পলাশ, সড়ক উন্নয়নে বিশাল কর্মযজ্ঞের কথা জানলাম, একটু বিস্তারিত আরেকটু জানতে চাই এই প্রকল্প সম্পর্কে আপনার কাছ থেকে। জি রবিন, গাজীপুর যদিও একটি শিল্পাঞ্চল এলাকা আর গ্রাম এলাকায়, সেই গ্রাম এলাকায় কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন 57টি ওয়ার্ডে কিন্তু একযোগে কিন্তু এই বিশাল একটি কর্মযোগ্য অর্থাৎ সড়কে কিন্তু কাজ চলছে। সেটি কিন্তু 42টি সড়ক করা হয়েছে। সেটি এই 42টি সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক, পাশাপাশি ঢাকা সিলেট সড়কে কিন্তু এই বিভিন্ন বাইপাস সড়ক দিয়ে কিন্তু তাদেরকে সংযুক্ত করা হবে। এই সংযুক্তর ফলে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে একটি চাপ, সেই চাপটি কিন্তু অনেকটাই লাঘব হবে। ইতিপূর্বে কিন্তু আমরা সেই চিত্রটি দেখেছি, এই বনমালা রোড এবং নিমতলী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু বিভিন্ন পরিবহন কিন্তু যাতায়াত করছে। এতে করে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে একটি চাপ, সেই চাপটা কিন্তু অনেকটাই কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক মাস যাবত কিন্তু অনেকটাই কম। একটি বিষয় বলে রাখি রবিন, সেটি হচ্ছে যে রাজধানী আব্দুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, সেই রাস্তাটি কিন্তু আমরা বিগত কয়েক বছর যাবৎ কিন্তু তীব্র যানজটের কারণে কিন্তু ঢাকা সহ দেশের প্রায় 37টি জেলার মানুষ কিন্তু বিশাল একটি ভোগান্তি ছিল। এই 13 কিলোমিটার রাস্তা কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু এই যানজটে কিন্তু বসে নাকাল হয়ে যেত এই পথের যাত্রীরা। সেটি লাঘব করার জন্য অর্থাৎ সেটি নিরসনের জন্য কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছে এই সড়কগুলিতে। কেননা এই সড়কটি যখন পরিপূর্ণ অর্থাৎ 42টি সড়ক যখন সম্পূর্ণ করা হবে, তখন কিন্তু এই সড়কের যাতায়াতরত যে পরিবহন এবং যাত্রী আছে তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য কিন্তু সঠিক সময় তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। তাছাড়া কিন্তু এই মেগা প্রকল্প যেটি রয়েছে, সেই মেগা প্রকল্প কিন্তু অচিরেই সম্পূর্ণ করে সমাধান করা হবে। রবিন, ধন্যবাদ। সহকর্মী পলাশ প্রধান জানাচ্ছেন গাজীপুর থেকে। সুনামগঞ্জ থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট চলছে। মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে কর্মসূচি পালন করছে পরিবহন শ্রমিকরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, সমস্যা নিরসনে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ কি চোখে পড়ছে? সবশেষ কি খবর? এখন পর্যন্ত যেটি জানিয়ে দিতে চাই যে সকাল 11টা থেকে যে বৈঠকটি শুরু হয়েছিল বিশেষ করে শ্রমিক সংগঠনের যেসব নেতারা রয়েছেন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তাদের মধ্যকার এই প্রথম বৈঠকটি শেষ হয়েছে এবং দ্বিতীয় যে বৈঠকটি এখন শুরু হয়েছে সেটি বলতে চাই যে শ্রমিক সংগঠনের যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা শহরের বাস টার্মিনাল এলাকায় দ্বিতীয় বৈঠকে বসেছেন। তারা সেখান থেকে আসলে জানাবেন যে তাদের সিদ্ধান্ত কি। বিশেষ করে চাঁদাবাজি নিয়ে, মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ এনে তারা এই ধর্মঘটটি ডাক দিয়েছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই চাঁদাবাজি বন্ধ হবে, যেন তারা তাদের যাত্রীবাহী যেসব পরিবহন বন্ধ রেখেছেন সেটি যাতে চালু করা হয়। এখন আসলে আমরা শ্রমিক সংগঠনের যে দ্বিতীয় বৈঠকটি চলছে সেই দিকে লক্ষ্য রাখছি। তাদের সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো দর্শকদেরকে। এই ছিল সুনামগঞ্জ থেকে। ধন্যবাদ সহকর্মী আমিনুল ইসলাম। প্রবাসী আয়ের উচ্চ প্রবৃদ্ধিতে ছন্দপতন। অর্থ বছরের শুরু থেকেই কমছে প্রবাসী আয়। করোনায় বিদেশে কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি হুন্ডি সচল হয়ে যাওয়ায় রেমিটেন্সের উপর প্রভাব পড়ছে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। তবে এটি নিয়ে এখনই খুব বেশি চিন্তিত নন তারা। মাস ভিত্তিতে কিছুটা কমলেও প্রবাসী আয় ঘুরে দাঁড়াবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। আশঙ্কা ছিল করোনায় কমে যাবে প্রবাসী আয়,
তবে ঘটে উল্টোটি। গেল অর্থ বছরে রেমিটেন্স আসে প্রায় $25 বিলিয়ন। প্রবাসীরা মাসে গড়ে রেমিটেন্স পাঠায় $200 কোটিরও বেশি। তবে চলতি বছরের শুরুতেই কিছুটা ছেদ পড়েছে প্রবাসী আয়ে। গেল জুন মাস থেকে ধারাবাহিকভাবে কমছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান কমে যাওয়ায় আয়ে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। 5-6 লাখ লোক বিদেশ যায়, সেখানে 2 লাখ লোক বিদেশ যেতে পারেনি। একইভাবে এবছর যদি দেখেন প্রায় 7-8 মাস চলে গেল, আমাদের 2-2.5 লাখের মতো লোক বিদেশ গিয়েছে। এই যে 2 বছরে যে আমার 10-12 লাখ লোক যাওয়ার কথা ছিল, সে জায়গায় কিন্তু 4 লাখ লোকও যেতে পারেনি, উল্টো আমার কিন্তু ফিরেছে প্রায় 5 লাখ লোক। কাজে এইটার একটা ধাক্কা তো আপনার রেমিটেন্সে পড়বে। প্রবৃদ্ধি অব্যাহত না থাকলেও আমার মনে হয় যে আমাদের এখানে চিন্তা করা উচিত দুটো জিনিস। একটা যেটা, সেটা হলো যে আমরা যদি ওই লেভেলটাও রাখতে পারি, সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে কিন্তু প্রবৃদ্ধি শূন্য হবে। কিন্তু আমাদের লেভেলটা ওই $24-25 বিলিয়ন কাছাকাছি থাকলে এটা বিরাট একটা অর্থনীতিতে কিন্তু ইতিবাচক অবদান রাখবে। করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব, বেড়েছে মানুষের চলাচল। সেই সাথে আবারও তৎপর হচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। এটি নিয়ন্ত্রণে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য আবার চালু হয়েছে এবং হুন্ডিটা কিন্তু এগুলোর উপরে নির্ভর করেই চলে। সুতরাং হুন্ডি হাওলার আকর্ষণের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আবার পুনরাস্থাপিত হচ্ছে। 2% আটকে না থেকে প্রতি বছর যদি একটু বাড়ানো যায়, মানে আপনার হুন্ডির পাশাপাশি এইটাও সমান্তরালভাবে কোনো না কোনো একটা সুবিধাটা দিতে হবে। আবার আপনার প্রযুক্তিগত নানা সুবিধা আনতে হবে, যেন একজন প্রবাসী তৎক্ষণাৎ ছুটি না নিয়ে তার ওইখান থেকেই কাছাকাছি কোনো জায়গাতে রেমিটেন্স পাঠাতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, মাসিক ভিত্তিতে প্রবাসী আয় বাড়া কমার বিষয়টি মূল্যায়ন করা সঠিক নয়। প্রবাসী আয়ে এখনকার ভাটা সাময়িক, এটি আবার ঘুরে দাঁড়াবে। কারণ উৎসব কেন্দ্র করে পরিবারের কাছে বেশি করে টাকা পাঠায় প্রবাসীরা। এক মাসে একটু কমা মানেই যে ক্রোনোলজিক্যালি কমে যাবে তা না। এটা কিন্তু আবার দেখা যাচ্ছে যখন ঈদ পার্বণ আসে বা বিভিন্ন জাতীয় পূজা আসে, তখন কিন্তু বাইরে থেকে তারা কিন্তু একটু পাঠায়, বেশি পাঠায় তারা। স্লাইড কম বেশি এটাকে কিন্তু আমরা কমার ট্রেন্ড, এদিকে আমরা যাচ্ছি না। ব্যাংকিং মাধ্যমে রেমিটেন্স আনতে ব্যাংকারদের তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইন্সপিরেশন 4 মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 পর্যটক। শনিবার স্থানীয় সময়ে সন্ধ্যা 7টায় ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন তারা। 3 দিনের মহাকাশ সফরে সর্বোচ্চ 360 মাইল দূরে গেছে ড্রাগন ক্যাপসুল, যা আন্তর্জাতিক স্পেস স্টেশন ছাড়িয়েও 100 মাইল। চাঁদে অভিযানের পর এত দূরে আর যায়নি মানুষ। সফল মিশনের মধ্য দিয়ে মহাকাশ পর্যটনের নতুন মাইলফলকে স্পর্শ করল এলন মাস্কের স্পেসএক্স। মহাশূন্য ভ্রমণের অনন্য অভিজ্ঞতা নিয়ে এবার পৃথিবীতে ফেরার পালা। ঐতিহাসিক মিশন শেষে ফ্লোরিডা উপকূলে 4 যাত্রী। রুদ্ধশ্বাস অপেক্ষা স্পেস সেন্টারের কর্মীদের। প্যারাসুট নিয়ে ফ্যালকন রকেট থেকে বেরিয়ে আসে ড্রাগন ক্যাপসুল, যা পরে আটলান্টিকে। আগে থেকেই প্রস্তুত ছিল স্পেসএক্সের নৌযান, জাহাজে তোলা হয় ক্যাপসুলটি। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসেন যাত্রীরা। সবার আগে বের হন স্বাস্থ্যকর্মী হেইলি আর্কেনিও। 3 দিন পর পৃথিবীর বুকে পা, তাই কিছুটা সময় লাগে ধাতস্থ হতে। এরপরই বেরিয়ে আসেন ভূতত্ত্ববিদ সিয়ান প্রক্টর। দুর্দান্ত অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বসিত তিনি। টলমল পায়ে অভিবাদনের জবাব দেন সাবেক সেনা ক্রিস সেমপ্রসকে। আর সবশেষে বের হন মিশন কমান্ডার জ্যারেড আইজ্যাকম্যান। স্বাস্থ্য পরীক্ষার পর কেনেডি স্পেস সেন্টারে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয় তাদের। প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট নিয়ে গত বুধবার যাত্রা করে এলন মাস্কের স্পেসএক্সের রকেট ফ্যালকন 9। ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান স্পন্সর করেন বাকি যাত্রীদের। ধারণা করা হচ্ছে জনপ্রতি খরচ হয়েছে $5 কোটি। 3 দিনের মিশনে সর্বোচ্চ 360 মাইল দূরে গেছে ড্রাগন ক্যাপসুল। দিনে 15 বারের বেশি প্রদক্ষিণ করেছে পৃথিবীকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মানে প্রতিষ্ঠান আমরা দেখেছি তৈরি হয়েছিল, তৈরি আছে, এখনো আছে,
যেমন ইভালি একটা, ধামাকা একটা, অরেঞ্জ, এরকম বহু। এর মধ্যে আমাদের কিভাবে জানি আমাদের বেশ কয়েকজনকে নামও এর সঙ্গে জড়িত করে নিয়েছিলেন। একজনের নাম বলতেই হয়, এই যে প্রখ্যাত নি সার্জন এম আলী, তিনি তো আমার কাছে এসে কেঁদে কেটে বলেছেন উনি কিছুই জানতেন না, উনি শুধু ওই একটা টেলিমেডিসিন এই ভদ্রলোকের ধামাকার সঙ্গে একটা টেলিমেডিসিন কিভাবে প্রসার করা যায়, সে যিনি একজন প্রখ্যাত ডাক্তার, সেই ব্যাপারে উনি তার সঙ্গে আলাপ হয়েছিল এবং তার নামটি তাকে ধামাকায় দিয়ে এখন সেই বেচারার মানে এখন বিপদেই পড়েছে আমরা যা দেখতেছি। তারপরে ইভ্যালি একটা, আরও কয়েকটা মানুষের থেকে অনেক টাকা নিয়েছে, কিভাবে তারা তাদের কমিটমেন্ট পুরো করবে সেটা আমার এখন জানা নেই। আমরা মনে করি তাদের কমিটমেন্ট যদি, তারা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছে সেগুলি যদি পূরণ না করেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করবেন এবং করতেই হবে। আমরা সেই জায়গাটাতে আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি, যারা এই ব্যাপারে লগ্নি করেন, ইনভেস্ট করেন, তার আগে বুঝে শুনে করবেন, যে আপনারা প্রতারিত যাতে না হন। আপনারা নিজেরা চিন্তা করবেন, এই যে প্রলোভন, এই যে আপনাদেরকে দেখাচ্ছে, এইটা বাস্তবসম্মত কিনা সেইটাও আপনারা নিজেরা চিন্তা করে আপনারা ইনভেস্ট করবেন। আপনাদের মাধ্যমে আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই যে ইনভেস্ট করার আগে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ঝুঁকি কতখানি এবং আপনারা পাবেন কীরকমভাবে, সেইটা না জেনে আপনারা মানে এই জায়গায় ইনভেস্টমেন্ট করার থেকে বিরত থাকবেন। মানে তাহলে এই ধরনের প্রশাসনের আপনারা এই বিষয়টা কিভাবে করছেন, যে তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তাকে দেশে ফিরে না, সেগুলো তো আসবেই, সেগুলো সিস্টেম অনুযায়ী চলে আসবে, সেগুলো আমাদের সব কিছুই আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে যারা এই যে অ্যাট্রাকটিভ মুনাফার কথা বলছেন, যেই গাড়ির দাম ধরেন 100 টাকা, সে বলছে 50 টাকায় দিবে, এইগুলি বাস্তবসম্মত কি না সেইগুলি দেখে শুনে ইনভেস্ট করার জন্য আমরা অনুরোধ করছি, তার যেন কেউ প্রতারিত না হয়। প্রতারিত হওয়ার সম্ভাবনা কীরকম আছে সেইটাও তারা যেন যাচাই করে তারা যেন ইনভেস্ট করে, এইটাই আমি মেসেজটা দিতে চাই। যারা সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফিরে আসছি আবারও খেলার খবরে। ইতালিয়ান লিগের বিগ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট, জুভেন্টাস ও এসি মিলান। রাত 1:45 আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ। জুভেন্টাস মিলান দুই দলেই আছে ইনজুরি সমস্যা, চোটের কারণে রামজি, আর্থার ও ভার্নাদেস্কির সার্ভিস পাবেন জুভেন্টাস। এসি মিলানও পাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে। এই ম্যাচে মিস করবেন জলাতান ইব্রাহিমোভিচ, বাকায়োকো ও রাদেক ক্রুনিচ। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব দুটি এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 235 ম্যাচে, যেখানে জুভেন্টাস জয় পেয়েছে 92 ম্যাচ, সেখানে এসি মিলানের জয় 68টি। বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। দুই দলের সবশেষ দেখায় জুভেদের 3-0 গোলে হারিয়েছিল মিলান। এবার স্প্যানিশ লিগের খবর। আজ মাঠে নামছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত 1টায় ভ্যালেন্সিয়ার আতিথ্য নেবে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে লম্বা ইনজুরিতে মাঠের বাইরে রিয়ালের টনি ক্রুজ, ফ্রেডারিক মেন্ডি, মার্সেলো ও ড্যানি সেভিয়াস। তবে বেনজেমা, ভিনিসিয়াস, কামাভিঙ্গা ও রদ্রিগোর ফর্মে স্বপ্নবাজ রিয়াল ভক্তরা। ভ্যালেন্সিয়ার সাথে সবশেষ 20 দেখায় 10 জয় রিয়ালের, হার 6 ম্যাচে। ড্র হয়েছে 4টি ম্যাচে। ফেব্রুয়ারিতে সবশেষ দেখে ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। আবারও ক্রিকেটে ফিরতে প্রস্তুত মাশরাফি বিন মুর্তজা। 9 মাস পর শনিবার মিরপুরে অনুশীলনে হাজির হয়েছিলেন ম্যাশ। জাতীয় লিগ দিয়ে আবারও শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। লম্বা সময় ধরে লঙ্গার ভার্সন ক্রিকেট না খেলা মাশরাফি লাল বলের লড়াই দিয়ে ফিরতে চান মাঠে। সবগুলো ম্যাচ না হলেও ঢাকা লিগ ও বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে এনসিএলে কিছু ম্যাচ খেলতে চান ম্যাশ। করোনার কারণে ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ থাকায় প্রায় 15 কেজি ওজন বেড়েছিল নড়াইল এক্সপ্রেসের। তবে জিমে ঘাম ঝরিয়ে সেই মেদ কমিয়ে ফেলেছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিমে ঘাম ছড়ানোর ছবি পোস্ট করেছেন দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। 2018 সালে সর্বশেষ জাতীয় লিগের ম্যাচ খেলেছিলেন ম্যাশ।
এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বের খবর এবার। নিজেদের প্রথম ম্যাচে আজ শক্তিশালী জর্ডানের বিপক্ষে লড়বে বাংলাদেশ, যেখানে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয় কোচ গোলাম রাব্বানী ছোটনের। উজবেকিস্তানের তাসখান্দে বাংলাদেশ সময়ে বিকেল 4টায় শুরু হবে ম্যাচ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 63 নম্বরে, বিপরীতে বাংলাদেশ আছে 137তম স্থানে। এর আগে টুর্নামেন্টে সবশেষ বাছাই অংশ নেয়নি বাংলাদেশ, তবে 2014 আসরে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পাশাপাশি ছিল ইরান ও ফিলিপাইনের কাছে লজ্জাজনক হার। এবার নেপালে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছোটন শিষ্যদের, যদিও 2 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি সাবিনা তহুররা। জি গ্রুপের অপর লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। এরা 100% প্রস্তুত কম্পিটিটিভ ম্যাচ খেলার জন্য। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে মেয়েরা তাদের সর্বশক্তি দিয়ে খেলতে পারে। আমরা ইতিমধ্যে 2-3টা সেশনও করেছি খুব ভালোভাবে, এবং মেয়েরা মানসিকভাবে প্রিপেয়ার আছে। তারা যে আমাদের যেহেতু আগামীকাল জর্ডানের সাথে একটা ম্যাচ, এবং আশা করি যে ওই ম্যাচে সবাই কম্পিটিটিভ ম্যাচ উপহার দেওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত আছে। আজ থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল এর এবারের মৌসুমের বাকি খেলা। গত মে মাসে ভারতে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত হয় আইপিএল। 4 মাস পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে আসর, তবে থাকছেন না বেশ কিছু নামী ও তারকা ক্রিকেটাররা। সকল জল্পনা কাটিয়ে আরব আমিরাতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এর এবারের আসরের অবশিষ্টাংশ, যেখানে গ্যালারিতে থাকছে দর্শকরা। সব মিলিয়ে জমজমাট এক লড়াই হতে যাচ্ছে আসরের দ্বিতীয় দফার এই আয়োজনে। তবে আসরের জৌলুস কিছুটা হলেও ফিকে হয়ে যাবে তারকাদের অভাবে। বেন স্টোকস, জশ বাটলার, জনি বিয়ারস্টো, জোফরা আর্চার, ডেভিড মালান ও ক্রিস ওকসরা নাম গুটিয়ে নিয়েছেন আসর থেকে। পারিবারিক কারণে থাকছেন না অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। কিছু খেলোয়াড় আছেন ইনজুরিতে, অপরদিকে কিছু খেলোয়াড় নিজেকে তৈরি করছেন টি-20 বিশ্বকাপের জন্য। কেউ থাকছেন না ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে, আবার কারো সিদ্ধান্তে উঠেছে পেশাদারিত্বের প্রশ্ন। এদিকে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও কেইন রিচার্ডসনের বিকল্প হিসেবে কোহলির বেঙ্গালুরু দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, ওয়ানিন্দো হাসারঙ্গা এবং সিঙ্গাপুরের ব্যাটসম্যান টিম ডেভিডকে। 8টি ফ্র্যাঞ্চাইজি দলের এই টুর্নামেন্টের শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। রোববার রাত 8টায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। 15 অক্টোবর দুবাইয়ে হবে আসরের ফাইনাল ম্যাচ। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে শনিবার থেকে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। আইপিএলে অংশ নিতে 12 সেপ্টেম্বর দুবাই পাড়ি দেন সাকিব। আরব আমিরাতের নিয়ম অনুযায়ী 7 দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবার থেকে মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার। শনিবার দুবাই স্পোর্টস সিটিতে কেকেআর এর সাথে পূর্ণাঙ্গ সেশনে অংশ নেন সাকিব। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবই করেছেন বিশ্বসেরা এই ওয়ানডে অলরাউন্ডার। সাকিব অনুশীলনে ফেরায় কেকেআর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, সাকিব দা এসে গেছেন। 2 days time, getting ready, and I think everyone is prepared enough now. And I hope KKR will rock in second phase of this tournament. দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান। সঙ্গেই থাকুন।